স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সামিয়া জান্নাত। এবার জানাবো খবরের বিস্তারিত। কেউ দিচ্ছেন নিম্নমানের কাগজ, কারো বা বাধাই খারাপ। প্রাথমিকের পাঠ্য বই ছাপানো এমন নানা অনিয়মে লিপ্ত অনেক ছাপাখানা। এরই মধ্যে কারখানাতেই নিম্নমানের প্রায় 1 লাখ বই জব্দ করে বেশ কয়েকটি ছাপাখানাকে সতর্ক করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। বারবার একই সমস্যা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেবে তারা। মানসম্মত বই দিতে ছাপাখানার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে মুদ্রণ শিল্প সমিতিও। এই ছবি ফরাজি প্রেস অ্যান্ড পাবলিকেশনসের। এবার প্রাথমিকের প্রায় 11 লাখ বই ছাপাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে শুরুতেই তাদের বইয়ের মানে অনিয়ম পাওয়ায় সম্প্রতি প্রায় 30,000 বই জব্দ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। সম্প্রতি এমন আরও বেশ কয়েকটি ছাপাখানা থেকে জব্দ করা হয়েছে বেশ কয়েক হাজার পাঠ্য বই। সব মিলিয়ে এমন বইয়ের সংখ্যা এরই মধ্যে প্রায় 1 লাখ। এনসিটিবি বলছে, জব্দ করা এসব বই টেন্ডারের শর্ত অনুযায়ী নির্ধারিত মানে ছাপানো হয়নি। এজন্য সতর্কও করা হয়েছে অনেককে। কাগজের মান খারাপ, বাধাই ভালো নয়, এগুলো যে এ ধরনের কাগজ পাচ্ছি না বিধায় আমরা এই মানের কাগজে আমরা বই ছাপতে হয়েছে। কিন্তু এটা তো কোনো অজুহাত হলো না, সে তো চুক্তিবদ্ধ হয়েছে। আমরা বাজারে খোঁজ নিয়ে দেখি, সেখানে কিন্তু এই মানের কাগজ পাওয়া যায়। আমরা তাদেরকে সতর্ক করে দিয়েছি। পরবর্তীতে আমরা এগুলো নিয়ে রিভিউ করে দেখব যে তাদেরকে কী ধরনের শাস্তি বা কী ধরনের জরিমানা সহ শাস্তি আরোপ করা যায়। এ বিষয়ে নানা অজুহাত অভিযুক্ত ছাপাখানা কর্তৃপক্ষের। বার্নিংয়ে প্রবলেম হয়েছিল, বই খুলে যেত আর কি, এমনি অন্য কোনো সমস্যা না। বই রেডি করছি 1 লাখ, এটা কথার কথা। বাঁচতে গিয়া বাইক ছাপাই যে কটা খারাপ, অপারেটরের ভুল আছে, পুনরায় বই ছাপাই দিতে হবে। ছাপাখানা মালিকদের সংগঠন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতিও সংশ্লিষ্টদের মানসম্মত বই ছাপানোর আহ্বান জানিয়েছে। আপনারা কোনো 2 নম্বরই করেন না, আপনারা ব্যবসা সবসময় করছেন, এইবার অন্তত ব্যবসা করেন না, অন্তত সরকারের সহযোগিতায় আপনারা আগে আসেন। এটা আমাদের মুদ্রণ শিল্প থেকে সবার কাছে পরামর্শ হচ্ছে এবং আমরা নিজেরাও গিয়ে দেখতেছি। আমাদের সদিচ্ছা আছে যে আমরা ভালো মানের বই প্রদর্শন করব। টেন্ডারের শর্ত অনুযায়ী সঠিক মানের বই ছাপানো নিশ্চিত করতে ইন্সপেকশন এজেন্টদেরও সচেতন ও সঠিক দায়িত্ব পালনের আহ্বান সংশ্লিষ্টদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের কোস্ট গার্ডের হাতে আটক ৭৯ বাংলাদেশি নাবিককে ফেরাতে দিল্লির সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। আশা প্রকাশ করেন তাদের শিগগিরই ফিরিয়ে আনার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ৭৯ নাবিক সহ মাছ ধরার 2টি নৌযানকে ভারতের ওড়িশার প্যারাদ্বীপে নিয়ে যাওয়ার বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সাংবাদিকের প্রশ্নের উত্তরে সচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরানো আন্তঃমন্ত্রণালয় ইস্যু। উচ্চ পর্যায়ের নির্দেশনা পেলে তাকে ফেরানোর উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 14 থেকে 17 ডিসেম্বর তিমুর লেস্তের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা বাংলাদেশ সফরে আসছেন বলেও জানান তিনি। তার 4 দিনের এই সরকারি সফরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি একটি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতার স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আলাপ আলোচনা চলছে আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, এবং আমাদের প্রত্যাশা যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে শীঘ্র দেশে ফিরিয়ে আনতে পারব। সারা দেশে বেড়ে চলছে শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ প্রতিদিনই নিচের দিকে নামছে। একদিনের ব্যবধানে প্রায় 4 ডিগ্রি কমে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গত কয়েকদিন ধরে উত্তরের এই জেলায় ঘন কুয়াশায় ঢাকা পড়ছে জেলার পথঘাট। বিকেল হতেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে কুয়াশার কারণে পথঘাটে সামান্য দূরত্বে চলাচল করতে বিপাকে পড়ছেন মানুষ। এদিকে তাপমাত্রা কমার সাথে সাথে বাড়ছে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগ। তবে সবকিছু উপেক্ষা করে কাজের সন্ধানে বের হচ্ছে নিম্ন আয়ের মানুষ। এদিকে দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। গত 3 দিন মধ্যরাত থেকে দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢেকে থাকছে গোটা জেলা। বেলা বাড়ার সাথে সাথে বেড়ে চলে কুয়াশার ঘনত্ব। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। প্রয়োজন ছাড়া বের হচ্ছে না লোকজন। অন্যদিকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সকাল 6:30 থেকে চালু হলেও 20 মিনিট পর দ্বিতীয় দফায় বন্ধ হয়ে যায় ফেরি চলাচল।
সকালবেলা ভাই খুব ঠান্ডা, খুব শীত, লোকজন নেই রোডে, ভাড়া ভাড়া একেবারে নেই, বুঝেছেন। আজকে তো ঠান্ডা একটু বেশি, হাত পা মানে ঠান্ডা এবারে হাত পা কোকড়া হয়ে যায়, বতসামত হয়ে যায়, এইটা আমরা অনুভব করতেছি আর কি। শীতের পরিস্থিতি জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু সালেহ রায়হান। আমরা যেতে চাই তার কাছে। রায়হান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। পঞ্চগড়ে তো আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। কি পরিস্থিতি জানাবেন এবং জনজীবনে কি ধরনের দুর্ভোগ দেখতে পাচ্ছেন? কিন্তু হিমালয় কন্যা বলা হয়ে থাকে উত্তরের জেলাটি, কিন্তু বরাবরের মতো এবারেও শীতের দাপট কোন অংশে কম নয়। প্রতিনিয়তই দেখছি আমরা শীতের তাপমাত্রা প্রতিনিয়ত কমে আসছে। গতকাল কিন্তু জেলায় 12.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেখানে কিন্তু একদিনের ব্যবধানে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস কমে দেশের এই মৌসুমের সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তো আসলে তাপমাত্রা অনুযায়ী কিন্তু আসলে বোঝাই যায় যে এই জেলায় শীতের দাপট আসলে কেমনটা রয়েছে। আমরা গতকাল রাতে কিন্তু জেলা শহরের বিভিন্ন সড়কগুলোতে কুয়াশার পরিমাণ কম দেখেছি, তবে যতই রাত গভীর হয়েছে ততই কিন্তু সড়ক মহাসড়কগুলো শীতের ঘন কুয়াশায় কিন্তু ঢেকে গেছে। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে এবং সকাল থেকে কিন্তু একেবারে ঘন কুয়াশা সড়ক মহাসড়ক সহ সবখানে বিরাজমান রয়েছে, যার কারণে কিন্তু সামান্যতম দূরত্বে চলাচল করছে, মানে একেবারে আস্তে আস্তে করে চলাচল করছে যানবাহনগুলো এবং বড় গাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়েই চলাচল করছে। এই শীতের মধ্যে কিন্তু আমরা যেটা দেখেছিলি যে জেলা শহরের হাসপাতাল সহ উপজেলা হাসপাতালগুলোতে কিন্তু শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক এবং শিশুরা। সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারেরা পরামর্শ দিচ্ছেন যে শিশুদেরকে বাসি পচা খাবার না খাওয়ানো এবং বেশি করে গরমের কাপড় পরানো সহ তাদেরকে খুব সাবধানে রাখা। তো জেলায় কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু খুব কষ্টের মধ্যে রয়েছেন এবং যারা শ্রমজীবী রয়েছেন শীত উপেক্ষা করে কিন্তু তাদের কাজের সন্ধানে বের হতে হচ্ছে। তো এই জেলায় কিন্তু এই শীতের তীব্রতায় কিন্তু মানুষের দুর্ভোগ অনেকটা বাড়িয়ে দিয়েছে এবং এই হিমালয়ের হিমেল হাওয়া কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে, যার কারণে জেলা জুড়ে কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে এবং শ্রমজীবী মানুষ সব মানুষেরই দুর্ভোগের মধ্যে রয়েছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের সর্বশেষ খবর। রায়হান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরাজয় যখন নিশ্চিত তখন এই দেশ জাতি কর্মে প্রজ্ঞা মেধায় কখনো মাথা তুলে না দাঁড়াতে পারে, সেই নীল নকশা এঁকেছিল পাকিস্তান। বিজয়ের 2 দিন আগে শেষ মরণ কামড়ে তারা তাই হত্যা করেছিল এই দেশের সেরা মেধাবীদের, আর এই কাজে তাদের সহায়তা করেছিল এই দেশেরই রাজাকার আল বদর আল শামস বাহিনী। বুদ্ধিজীবী দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে দেশ জুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, যেখানে কান পাতলেই ইতিহাসের নৃশংস অধ্যায়ের আর্তনাদ শোনা যায়। আনুষ্ঠানিকভাবে এইসব শহীদদের স্মরণ করা শুরু হবে সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। শ্রদ্ধা জানাবেন শহীদ বুদ্ধিজীবীদের পরিবার সহ সর্বস্তরের মানুষ। তাই তো ডিসেম্বরের প্রথম দিন থেকেই প্রস্তুতি চলছে। 10 থেকে 12 দিন ধরে কাজ শুরু হয়েছে। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কাজ তদারকি করছি। কর্তৃপক্ষ থেকে না হলেও যেহেতু এটার সাথে থাকি, আমরা মানে উইলিংলি যে কোনো কিছু দেখলে তাৎক্ষণিকভাবে আমরা নিজেরাই পদক্ষেপ নিয়ে ফেলাই। রাতের ভিতরে শোক একটা বেদনা তা রয়েছে, এটা 71 থেকে তো শুরু হয়েছে। একই চিত্র রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধেও। শুধু নির্দেশনা নয়, এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে জড়িয়ে আছে আবেগ, ভালোবাসাও। পরাজয় নিশ্চিত জেনেই বাঙালি জাতিকে মেধাশূন্য করতে বিজয়ের ঠিক কয়েকদিন আগে পাক হানাদার বাহিনী পূর্ব পরিকল্পনা অনুযায়ী এদেশের মুক্তবুদ্ধি চর্চা করে এমন সব সন্তানদের নৃশংসভাবে হত্যা করে। এই সূর্য সন্তানদের সেই আত্মত্যাগের ক্ষত এখনও বাংলাদেশ বহন করছে, এমনটাই মনে করেন সাধারণ মানুষ। শুধু এইখানে না, এই 14ই ডিসেম্বর, আপনার 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি সারা বাংলাদেশে মানুষ ঘরে থাকবে না। খুবই গর্বিত যে এরা আমাদের জন্য যা করছে বা করে গেছে। লোক বেশি হবে, বারবার কাছে নেবে লোক বেশি হবে। হানাদারদের দোসর কুখ্যাত রাজাকার আল বদর ও আল শামস বাহিনীর মাধ্যমে 14ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থান থেকে বিশিষ্ট শিক্ষক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, জ্ঞানীগুণীদের ধরে নিয়ে গিয়ে নির্যাতনের পর নির্দিষ্ট কয়েকটি বধ্যভূমিতে হত্যা করে। আমার বাবার রক্ত তো ওই পতাকার লালেও আছে, কিন্তু আমি কেন সেই লাল থেকে যে আলো উদ্ভাসিত হয় সে আলো আমি ছুঁতে পারি না?
এটি আমার প্রশ্ন। শহীদ বুদ্ধিজীবীদের অবদান তো জাতির জন্য, জাতীয়ভাবে তাদের অবদানগুলো নিয়ে বিশ্লেষণগুলো হোক। তরুণ প্রজন্ম এখনকার সময়ে বিভিন্ন কারণে অনেক মেধাবী, অনলাইন থেকে শুরু করে ছাপার অক্ষরে যদি শহীদ বুদ্ধিজীবীদের লেখাগুলোকে আরও সামনে নিয়ে আসে তাহলে জাতি উপকৃত হবে। প্রতি বছরের মতো এবছরও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে পালন হচ্ছে। দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে হবে আলোচনা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষিত সদস্যরা যখন মুক্তিবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে লিপ্ত হন, মূলত তখন থেকেই বিজয় ত্বরান্বিত হতে থাকে। সুফল আসে সেক্টরে ভাগ হয়ে লড়াইয়ে। বিজয়ের মাসে শুনব পশ্চিম পাকিস্তানে বিমান বাহিনীতে কর্মরত পূর্ব পাকিস্তানের এক সাহসী বিমান যোদ্ধার কথা। তুলে ধরেছেন মুক্তিবাহিনী, গেরিলা অভিযান আর বীরত্বের গল্প। মুক্তির যুদ্ধ চলাকালে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে বাংলাদেশের ভূখণ্ডকে ভাগ করা হয় 11টি সেক্টরে, যেখানে অধিকাংশ সেক্টরে নেতৃত্ব ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রশিক্ষিত কর্মকর্তারা। 3 নম্বর সেক্টরে কাজ করা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন ছিলেন পশ্চিম পাকিস্তানে কর্মরত একজন বিমান বাহিনীর সদস্য। বিমান বাহিনীর নিসালপুরে প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণরত ছিলাম। সেক্টরে ভাগ করাই ছিল মুক্তির যুদ্ধে অভিযান পরিচালনার একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক, যার মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য আসে মুক্তিবাহিনীর। 21শে নভেম্বরের পরে বিভিন্ন সেক্টরে বিভিন্ন রুটে যুদ্ধ, আবার থেমে যাওয়া, আবার যুদ্ধ, আবার থেমে যাওয়া, এভাবে আমাদের মুক্তিবাহিনী অগ্রসর হচ্ছিল। সহযোদ্ধাদের নিয়ে কিভাবে স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখেন তার বীরত্ব গাথা ও ত্যাগের কথা জানালেন এই বীর মুক্তিযোদ্ধা। অ্যাম্বুশ একটা ফাঁদের মতো, ওই ফাঁদে যখন এসে এরা ধরা দেয় এবং এখান থেকে ওরা ব্যাপক হতাহতের শিকার হয়। আসার পথে যে রাস্তার মধ্যে একটা ব্রিজ, এই ব্রিজটা এর মধ্যে পাকিস্তানের উড়ে দিচ্ছে। একটা নাইট গার্ড চিৎকার করে আমাদেরকে সতর্ক করলো, আমরা প্রায় পড়ে যাচ্ছিলাম, হইলে হয়তো বিষয়। তিনি মনে করেন সামরিক দিক থেকে বেশি শক্তিশালী হলেও পাকিস্তানি বাহিনীকে মোকাবেলায় ভূমিকা রেখেছিল গেরিলা অভিযান। গেরিলা প্যাটার্নের যুদ্ধে ঠিক আমাদেরকে লক্ষ্য বস্তু হিসেবে নির্ণয় করা তাদের পক্ষে কঠিন ছিল। আমরা অনেক কষ্টের পরে যে সফলতা, এবং ইতিমধ্যে আমরা জানতে পারছি যে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করবে। নতুন পরিস্থিতিতে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে এমন আশা এই সাহসী বিমান যোদ্ধার। যেই আশা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি সেটা আবার এখন নতুন করে করা সম্ভব হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। আজ নীলফামারী হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে নীলফামারী সদর উপজেলাকে পাক হানাদার মুক্ত করে বীর মুক্তিযোদ্ধারা। দেশ মাতৃকার টানে ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়ে মুক্তির সংগ্রামে। শুরুতে মিটিং মিছিল আর সভার সমাবেশের মধ্য দিয়ে গড়ে ওঠে আন্দোলন। মহকুমার শহরের অস্ত্রাগারে রক্ষিত অস্ত্র ছিনিয়ে এনে নীলফামারী বড় মাঠে শুরু হয় অস্ত্র হাতে নেওয়ার প্রশিক্ষণ। এরপর ভারতে প্রশিক্ষণ নিয়ে 6 নম্বর সেক্টরের অধীনে অস্ত্র হাতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন যোদ্ধারা। 9 মাসের গেরিলা আক্রমণ আর সম্মুখ যুদ্ধে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ উপজেলা মুক্ত করেন তারা। এগিয়ে আসেন নীলফামারী শহরের দিকে। 13 ডিসেম্বর ভোরে হানাদার মুক্ত হয় পুরো জেলা। জেলা শহরের মহকুমা প্রশাসকের কার্যালয় ও চৌরঙ্গি মোড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধারা। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাবনা জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তাদের বিরুদ্ধে। তদন্তেও মিলেছে অনিয়মের সত্যতা। অনিয়মের কথা স্বীকার করলেও একে অপরের ওপর দোষ চাপাচ্ছে অভিযুক্তরা। পূর্ণাঙ্গ তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তদন্ত কমিটির। সম্প্রতি পাবনা জেলা পরিষদে বিপুল আর্থিক অনিয়মের লিখিত অভিযোগ দেয় পাবনা সচেতন নাগরিক সমাজ।
অভিযোগ, জেলার বিভিন্ন স্থানে ডিজিটাল ডিসপ্লে মনিটর স্থাপনের নামে দুর্নীতি হয়েছে। 10 লাখ টাকা বরাদ্দ থাকলেও উত্তোলন করা হয়েছে 17 লাখ টাকা। একইভাবে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য, দুর্গাপূজা, সরকারি দিবস উদযাপন সহ বিভিন্ন খাতে ভুয়া বিল ভাউচার দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে বিপুল অর্থ। অনিয়মের তীর প্রধান নির্বাহী কর্মকর্তা অতুল মণ্ডল, ভারপ্রাপ্ত হিসাব রক্ষক মোশাররফ হোসেন সহ জেলা পরিষদের প্রভাবশালীদের বিরুদ্ধে। তবে অভিযুক্তদের দাবি, অস্ত্রের মুখে জিম্মি করার পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করে তাদের অনিয়মে বাধ্য করা হয়েছে। যে আগের পর্ষদ সদস্যরা এটা জোর করে করানো হয়েছে আমাকে দিয়ে, সে জায়গা থেকে আমি স্টিল থাকতে পারি নাই। আমার উপর বুকে পিস্তলও ধরছে মাঝে সাঝে। নামটা এখন বলা যাবে না, এখন মিডিয়ায় নাম বললে আমার তো জান নিয়ে বাঁচতে হবে। চেয়ারম্যান সাহেব হোপ হিসেবে যদি ডিরেক্ট নির্দেশনা দেয় তাহলে তো সেটা তো আমরা করতে বাধ্য। ইচ্ছা মতন যা মনে চায় তাই করতে চাই তো আমার। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল। ভুয়া প্রকল্প দিয়ে বিলাইং চেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। এর সঙ্গে জড়িত অতুল মণ্ডল, নিম্ন শ্রেণীর কর্মচারীরা জড়িত ছিল। তদন্তেও মিলেছে বিভিন্ন অনিয়মের সত্যতা। অর্থনৈতিক যে নথিগুলো আছে, প্রকিউরমেন্টের যে নথিগুলো আছে, সেগুলোর ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল। এখানে এই ডকুমেন্টেশনের যে বিরাট ঘাটতি আছে, সেই ঘাটতিটা অবশ্যই অডিটেবল একটা বিষয়। দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। শুক্রবার বাদ জুমা বনানী কবরস্থানে বাবা সৈয়দ বজলুর রহমানের কবরে সমাহিত হবেন 21শে পদকজয়ী খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ার। এমনটাই জানিয়েছেন শিল্পীর স্বামী সারওয়ার এ আলম। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন পাপিয়া সারওয়ার। দেশে ও দেশের বাইরে একাধিক হাসপাতালে হয়েছে চিকিৎসা। সবশেষ রাজধানীর তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পাপিয়া সারওয়ার। বুধবার থেকেই অবস্থা জটিল হতে থাকে। বৃহস্পতিবার সকাল 8টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার সকাল 10:30টার দিকে পাপিয়া সারওয়ারের মরদেহ ঘণ্টা খানেকের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে, যেখানে সবাই শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে ধানমন্ডি ঈদগাহ মাঠে। বাদ জুমা জানাজা শেষে শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে, সেখানেই হবে দাফন। চলতি বছরের রবি মৌসুমে বিএডিসির থেকে প্রণোদনা পেঁয়াজ বীজ কিনে ব্যাপক ক্ষতির আশঙ্কায় পড়েছে ফরিদপুরের পেঁয়াজ চাষিরা। বেশিরভাগ জমিতেই দেখা গেছে মাত্র 10% বীজের অঙ্কুরোদ্গম। এমন অবস্থায় ক্ষতিপূরণের পাশাপাশি এই অপকর্মের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি চাষিদের। পুষিয়ে দেওয়ার আশ্বাস মিলেছে সংশ্লিষ্টদের কাছ থেকে। পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা ফরিদপুর। এজন্য চলতি মৌসুমে জেলার 5200 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তাহেরপুরি, বাড়ি 4 ও 6 জাতের পেঁয়াজ বীজ বিতরণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে কৃষকদের অভিযোগ, বিএডিসি থেকে সরবরাহ করা প্রণোদনার বীজের 15 থেকে 20 ভাগের উপরে কোথাও অঙ্কুরিত হয়নি। এখনও ফাঁকা পড়ে আছে জেলার বেশিরভাগ পেঁয়াজের মাঠ। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা কৃষকদের। এই দেশে ভালো পেঁয়াজ হয়, এই দেশে যদি আমরা মায়ের খাই তাই উন্নতি হবে কৃষি। আমার বিআরডিসির থেকে 1 কেজি বীজ দিছে, কিন্তু বীজে 1 কেজি বীজে আমার 1 বিঘা বইয়া, তাতে 200 মণ পেঁয়াজ হবে, কিন্তু সেই বীজটা সম্পূর্ণ মার। পানি সার দিয়ে আমাদের 5000 টাকা মার নষ্ট হয়ে গেছে। আমরা কিভাবে আমরা চাষিরা ভালো হতে পারি? জেলার সর্বাধিক পেঁয়াজ উৎপাদনকারী নগরকান্দা ও সালথা উপজেলা। এখানকার কৃষকদের দাবি, এই ফসল দিয়েই সারা বছর চলতে হয় তাদের। চান উপযুক্ত ক্ষতিপূরণ। সারা বছর ওই পেঁয়াজ বেশি বিক্রি করি, খাই এবং আমাদের সমস্ত চাহিদা ওদের মিটাই। আর আমাদের মাথায় হাত, আমরা কি করবো এখন? আমরা সরকারের কাছে পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ চাই। কৃষক নেতাদের অভিযোগ, প্রণোদনার নামে পরিকল্পিতভাবে মানহীন বীজের মাধ্যমে কৃষিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। ব্যবস্থা নেওয়ার দাবিও আসে তাদের কাছ থেকে। কৃষক যেই পরিমাণের ক্ষতিগ্রস্ত এই পেঁয়াজির বীজের কারণে এইবার হলো, এই ক্ষতিপূরণের দায়ভার এই বীজ যারা দিয়েছে তাদেরকেই নিতে হবে। এদিকে বিষয়টি স্বীকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, তারা বিএডিসির সরবরাহ করা বীজ বিতরণ করেছেন মাত্র। চারা হয়তো কৃষক যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাতে চারা তুলনামূলকভাবে কম হবে এবং কৃষকের যে এই ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায়, সারা বীজ মনিটরিং কমিটির মিটিংয়ে আমরা বিষয়টি সিদ্ধান্ত নেব। চলতি মৌসুমে জেলার প্রায় 6.25 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।
শেরপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে উঠেছে স্বেচ্ছাচারিতা সহ নানা অনিয়মের অভিযোগ। স্বল্প আয়ের পরিবারের শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার ও বিদ্যালয়ে ভর্তি না নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি বিনা নোটিশে বিদ্যালয়ের মালামাল বিক্রির বিষয় সহ বিভিন্ন বিষয়ে লিখিত অভিযোগ করেও সুষ্ঠু তদন্ত না হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা। শেরপুরের শ্রীবর্দী উপজেলার গিলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রত্যন্ত অঞ্চলে 1938 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের একসময় সুনাম থাকলেও তা এখন শূন্যের কোটায়। অফিস পিয়ন দিয়ে পাঠদান, উপবৃত্তি নিয়ে অনিয়ম, দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার সহ ইচ্ছে হলেই শিক্ষার্থী বের করে দেওয়ার অভিযোগ রয়েছে প্রধান শিক্ষিকা আফরোজা সুলতানা বিনার বিরুদ্ধে। সম্প্রতি তার বিরুদ্ধে কোনো নোটিশ ছাড়াই একক সিদ্ধান্তে বিদ্যালয়ের সোলার ও আসবাবপত্র বিক্রির অভিযোগ তোলেন অভিভাবকরা। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষার্থীকে পরীক্ষা দিতে না দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেন প্রধান শিক্ষিকা। গেছিলাম কথা বলতে, এক কথায় দুই কথায় ওনার সাথে আমি একটু প্রতিবাদ করছি। পরে ফোন পাইছি যে আমার মেয়েকে ওন থেকে বের করে দিছে। আরো অনেক ছাত্র ছাত্রী বাইর করে দিছে। এই হেডমাস্টার নিয়ে কারোর সাথে বনে না। রড বিক্রি হলো, লোহার রড, এগুলো সম্পর্কে অনেক পরে শুনছি। যদিও সব অভিযোগ মিথ্যা বলছেন প্রধান শিক্ষিকা। দোতলায় মালামাল ছিল, বিভিন্ন ক্লাসরুমে ছিল, এগুলো সব একত্র করে ওই স্টোররুমে রাখা, ওই দরজার সামনে ওই ভ্যানটা দাঁড়ানো। সুলতানের বাসায় নেওয়া হয় না। এদিকে এসব ঘটনাকে নীতি বহির্ভূত বলছে শিক্ষক সমিতি। ম্যানেজিং কমিটি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত করলে পরে বিক্রি করতে হয়। যেহেতু উনি এই সমস্ত সারায় বিক্রি করছে, বিষয়টা আসলে নিন্দনীয় বিষয়। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। শ্রীবর্দী উপজেলার গিলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন মালামালের একটা অভিযোগ পেয়েছি। এটা জরুরি ভিত্তিতে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। নানা অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কণ্ঠে ছড়াক পবিত্র বাণী, এই প্রতিবাদে রংপুর ও খুলনায় অনুষ্ঠিত হলো পুষ্টি ভার্সেস অফ লাইট হেফজুল কোরআন প্রতিযোগিতার বাছাই পর্ব। তরুণ হাফিজদের পরিশুদ্ধ তিলাওয়াত, চর্চা ও ইসলামী আদর্শ নিয়ে আশাবাদী বিচারকরা। সুমধুর সুর ও বিশুদ্ধ উচ্চারণে চলছে কোরআন তেলাওয়াত। পবিত্র কোরআনের এমন তেলাওয়াতে মুগ্ধ বিচারকরা। বৃহস্পতিবার রংপুরের নিশবেতগঞ্জ নুরানি মাদ্রাসা মাঠে পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতার বাছাই পর্বে যোগ দেন বিভাগের 144 প্রতিযোগী। এতে চূড়ান্ত পর্বের জন্য বিভাগ সেরা নির্বাচিত হন 2 প্রতিযোগী। সন্তানদের জন্য এমন আয়োজনে খুশি শিক্ষক ও অভিভাবকরা। তরুণ হাফেজদের পরিশুদ্ধ তেলাওয়াত, চর্চা ও ইসলামী আদর্শ নিয়ে আশাবাদী বিচারকরা। 2 জনকে আমরা জয় করেছি, যাতে তারা পরবর্তীতে যাতে কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে। কম বেশি সবাই খুব ভালো পারফরমেন্স করেছে আলহামদুলিল্লাহ। এরকম প্রতিযোগিতা যদি প্রতি বছর আমাদের এখানে হয় তো আমাদের বাচ্চাদের পড়াশোনা আরও আগায় যাবে। প্রত্যন্ত অঞ্চলের তিলাওয়াতকারীদের প্রতিভা অন্বেষণে এমন আয়োজন শিল্প প্রতিষ্ঠান টিকে গ্রুপের। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কোরআন হাফেজদেরকে তাদের সুমধুর কণ্ঠস্বর বের করে ওদেরকে সবার সামনে তুলে ধরা এবং ওদেরকে সম্মানিত করা এবং এখানে ওদেরকে একটা পড়ালেখার ভালো একটা সুযোগ করে দেওয়ার জন্য। এদিকে খুলনা মহানগরীর তাহফিজুল কোরআন একাডেমিতেও হয়েছে প্রতিযোগিতার খুলনা রাউন্ড। প্রথম রাউন্ডে 203 জনের মধ্য থেকে সেরা 22 জনকে বাছাই করা হয়। এরপর 3 জনকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। এমন প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি প্রতিযোগীরা। পরিশ্রমের ফলে আমার আল্লাহ তাআলা এই মঞ্চে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। আমি আমার অনেক পরিশ্রম, অনেক কষ্টের পরে আজকে দিতে হয়েছি, তাই আমার অনেক খুশি লাগছে। আমি আরও চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রতিযোগীদের একাগ্রতা দেখে খুশি বিচারকরা। রমজান মাসে যে টিভিতে যে প্রতিযোগিতাটা হবে এবং প্রত্যেক দিন যেটা দেখানো হবে, ওই সারা বাংলাদেশ থেকে আগত 2 জন করে তাদেরকে ওইখানে ফাইনাল প্রতিযোগিতা হবে। 20 জনকে বাছাই করার পর ওর থেকে আমরা 10 জনকে টপ 10-এ নিয়ে যাব। ওখান থেকে আবার 2 জনকে আমরা ফাইনাল রাউন্ডে নিয়ে ঢাকা পাঠিয়ে দেব ওদেরকে। ওখানে আবার জাতীয় যে মেন যে প্রতিযোগিতাটা হবে ওখান থেকে আবার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। চূড়ান্ত পর্বের 3 বিজয়ীকে টিকে গ্রুপের পক্ষ থেকে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে পড়াশোনার পাশাপাশি নগদ অর্থসহ বিজয়ীর পরিবার পাবে উমরা পালনের সুবর্ণ সুযোগ। ডিবিসি নিউজ ডেস্ক। মুক্তি পেল নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর নতুন সিনেমা 840 ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। ঢাকা সহ সারা দেশে মুক্তি পেয়েছে নুসরাত ইমরোজ তিশা প্রযোজিত এই চলচ্চিত্র।
একটা সিস্টেম যেখানে যারা বাথরুমের ফ্লাশ ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। পলিটিক্যাল স্যাটায়ার ধর্মী চলচ্চিত্র ৮৪০ রাজনীতি আর রাজনীতিবিদদের কপট চরিত্রের নানা দিক উঠে এসেছে এই চলচ্চিত্রের মধ্য দিয়ে। তোকে কোয়ার্টারে কারেন্টের লাইন কে দিছে? আপনি দিছেন। পানির লাইন আপনি দিছেন। তাহলে তুই শান্তি ছেড়ে আমাকে ভোট দিবি না কেন? এই ভুকা নাঙ্গা লোকের জন্য আপনি কি না করছেন? ৮৪০-এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পালাবদল আর নেতাদের ক্ষমতা কুক্ষিগত করে রাখার প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী। আপনারা সবাই জানেন গত ১৫ বছর বাংলাদেশে দেশ পরিচালনার নামে গণতন্ত্রের নামে কি তামাশাটা হয়েছে। তামাশার মাত্রাটা এত তীব্র ছিল যে মানে আরেকটা 420 এটা হবে না, এটা ডাবল আপ লাগতো, এটা ডাবল ডোজের ওষুধ লাগবে। সো 840 হচ্ছে যেহেতু তামাশার মাত্রা ছিল আমাদের সমাজে এবং রাষ্ট্রে অনেক উঁচুতে, ফলে আমাদেরকে বিদ্রুপের মাত্রাটাও উঁচুতে উঠাতে হয়েছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব দেশের বাইরেও এটা দেখানোর, এবং তাদের সাথে আমাদের কথা হচ্ছে যেহেতু সামনে ক্রিসমাস আছে, একটু বিলম্ব হচ্ছে এই কারণে, বাট উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, ইউএসএ সহ সব জায়গায় সবাই দেখতে পারে, ওই ব্যবস্থায় করার চেষ্টা করছি। সম্প্রতি এই চলচ্চিত্রের প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও। সনাতন পাড়া বস্তিতে আগুন লাগাই দে। সুজন, জি বস, তুই 10 লাখ টাকা রিলিফ ট্রাকে ভরে রেডি করে রাখ। জি বস, আগুন নেভানোর পর আমি এই ত্রাণ লয়ে যাবো। ৮৪০-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় খল অভিনেতা নাসির উদ্দিন খান। এই ক্যারেক্টারটা তো আসলে খুব পরিচিত ক্যারেক্টার। এটা আমাদের দেশের ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা আমরা এই চরিত্রের মাধ্যমে দেখতে পাবো। সেহেতু দর্শকরা অবশ্যই অনেক কানেক্ট করতে পারবেন। আমরা যারা 90s-এ বড় হয়েছি, আমাদের কাছে তো আসলে ওই 69-এর মোস্তফা সরোয়ার ফারুকীকে আমরা বেশি কানেক্ট করতে পারি। তো আজকের ওই কাজটা দেখে সেই পুরান ফারুকী ভাইকে খুঁজে পেয়েছি। বাংলাদেশে এটা একটা ওয়ান অফ এ কাইন্ড সিনেমা হয়েছে, যে পলিটিক্যাল স্যাটায়ার, ব্রিলিয়ান্ট পলিটিক্যাল স্যাটায়ার হয়েছে। ভিন্ন ধর্মী এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, নাদের খান, শাহরিয়ার নাজিম জয়, জাকিয়া বাড়ি মামু সহ এক ঝাঁক তারকা। স্যার, আপনার নাকি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মতো একটা ডামি আছে। আপনি স্যার সব জায়গায় যান না, ডামিরে পাঠান যাতে কেউ আপনাকে মেরে ফেলতে না পারে। প্রেক্ষাগৃহের পর ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাবে ৮৪০ দ্য ডেমোক্রেসি এক্সপ্রেস। ক্ষমতায় থাকলে অসুখ বিসুখ ধারে কাছে আসতে পারে না। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। একদিনে ১৫০০ মার্কিনীর সাজা মওকুফ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। একদিনে এতজনের সাজা মওকুফের ঘটনা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এটাই প্রথম। বৃহস্পতিবার এই ঘোষণার কথা জানিয়েছে হোয়াইট হাউস। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে, যাদেরকে ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে একটি বড় অংশকে কোভিড-19 মহামারী চলাকালীন গৃহবন্দী রাখা হয়েছিল। এছাড়া ৩৯ জন মারিজুয়ানা মাদক গ্রহণের মতো অহিংস অপরাধের জন্য সাজা ভোগ করছিলেন। প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টারকে ক্ষমা করার ২ সপ্তাহ পরই এলো এই ঘোষণা। বাইডেনের এই ঘোষণা পরিবার থেকে আলাদা হয়ে যাওয়াদের পুনর্মিলন ঘটানো, সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বাড়ানো এবং বিচ্ছিন্নদের পরিবারে ফিরিয়ে আনার প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইউরোপ থেকে এশিয়া, আফ্রিকা, বিশ্ব জুড়ে চলছে বড়দিনের প্রস্তুতি। ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ ও আলোকসজ্জায় বর্ণিল রূপে সেজেছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বড়দিনের শুভেচ্ছার পাশাপাশি নতুন বছরে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ুক ভালোবাসা, সুখ, শান্তি, এমন প্রত্যাশা সকলের। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। গেল কয়েক দশকের মধ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক সংস্কারে নানা সমস্যায় জর্জরিত হলেও দেশটিতে লেগেছে ক্রিসমাসের ছোঁয়া। নানান রঙের আলোয় সেজে উঠেছে দেশটির প্রধান বাণিজ্যিক শহর লাগোস। রাস্তার মাঝখানে সাজিয়ে তোলা হয়েছে নান্দনিক গির্জা, যেখানে বসে আছে সান্তা ক্লজ। তাকে ঘিরে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। বড়দিনের রোশনায় পৌঁছেছে আফ্রিকার আরেক দেশ কেনিয়াতেও। বর্ণিল আলোয় সেজেছে রাজধানী নাইরোবি। রাজধানী সহ বিভিন্ন শহর সেজেছে আলোকসজ্জায়। কেনাকাটার উৎসবে মেতেছেন বাসিন্দারা। সেই হাওয়া লেগেছে চীনের বিশেষায়িত অঞ্চল তাইওয়ানেও। ক্রিসমাস ট্রি, এলইডি লাইটিং শোর ঝলকানিতে হাসে লন্ডনের আদলে বানানো ক্লক টাওয়ার। পিছিয়ে নেই জাপানও। জনপ্রিয় গেম সুপার মারিওর আদলে সেজেছে টোকিও সহ বিভিন্ন শহর। শহর থেকে অলিগলি, শপিং মল সবখানেই আলোর ঝলকানি। ক্রিসমাসের আবহ বিশ্বজুড়ে, এখন শুধুই উদযাপনের অপেক্ষা। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।
সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।